তোমাদের বহু প্রতীক্ষিত কিন্তু সেই চ্যাপ্টার নিয়ে কিন্তু আজকের ক্লাস রয়েছে অর্গানিক কেমিস্ট্রি। তোমরা অনেকেই অপেক্ষা করে রয়েছো এই ক্লাসটার জন্য, অর্থাৎ জৈব রসায়ন নিয়ে কিন্তু অনেকেরই একটা ইন্টেনশন কাজ করে যে কি এই চ্যাপ্টারটা নাকি কেমিস্ট্রির হার্ট বলা হয়, অর্থাৎ কেমিস্ট্রির হৃদয় বলা হয়। তো সেই চ্যাপ্টারটাকে কিভাবে পড়তে হয়, কিভাবে পড়লে পরীক্ষায় নাম্বার পাওয়া যায়, এমনকি কিভাবে পড়লে ক্লাস 11-12-এ যখন তোমরা সায়েন্স নেবে অর্থাৎ কেমিস্ট্রি থাকবে তখন তোমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না, সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু হবে আমাদের আজকের আলোচনা। আর আমরা দেখব যে এই যে কেমিস্ট্রির যেটাকে তোমরা বলছো দ্য হার্ট অফ কেমিস্ট্রি অর্থাৎ হৃদয়, অর্থাৎ জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি, সেটাকে কত সহজে কত সুন্দরভাবে বোঝা যায়। তাই তোমাদেরকে বলবো যারা এখনো আমাদের অনলাইনে অ্যাডমিশন নাওনি, অনলাইন ক্লাস কিন্তু চলছে, তোমরা অবশ্যই অ্যাডমিশন নিতে পারো। তার কারণ বছরের শেষে শুধু নোটস শুধু পিডিএফ নিয়ে কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব নয়। তাই ক্লাসগুলোকে বুঝতে হবে, শুধু পিডিএফ পড়লে হবে না, কিভাবে প্রশ্নগুলোর উত্তর রেডি হচ্ছে সেটাও কিন্তু তোমাদেরকে ভালোভাবে বুঝে নিতে হবে। অর্থাৎ যদি পরীক্ষার সময় কোনো আননোন প্রশ্ন এসেও যায় তাহলে সেই প্রশ্নের যেন তোমরা সার্ভাইভ করতে পারো বা সেই প্রশ্নের তোমরা যাতে উত্তর রেডি করে আসতে পারো, তার জন্যই কিন্তু তোমাদের আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। তো চলো কথা না বলে শুরু করি অর্গানিক কেমিস্ট্রি। আর শুরুতেই বলবো, বোর্ডে লেখা রয়েছে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন। তোমাদের প্রথমে আমি একটু ইতিহাস দিয়ে শুরু করবো। আজকে একটা ইতিহাস পড়াবো তোমাদের, কি বললাম বোঝা গেল? আজকে ভৌত বিজ্ঞান বাদ, আজকে শুরু হচ্ছে ইতিহাস নিয়ে। স্যার এটা আবার কি ইতিহাস? এটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির ইতিহাস, অর্থাৎ জৈব রসায়নের ইতিহাস। তাহলে এক এক করে আমরা ইতিহাসে পা বাড়াই আর এক এক করে বোঝার চেষ্টা করি চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট সেটা তো বুঝতেই পারবে যখন আমি করাবো বিশদ আলোচনা। তখন শুরুতেই আমি তোমাদেরকে বলবো যে সালটা, সেই সালটা তোমরা কিন্তু অবশ্যই নোট ডাউন করবে যারা দেখছো। 1784 খ্রিস্টাব্দে কি হয়? 1784-তে বিজ্ঞানী ল্যাভোসিয়ের একটা উক্তি করেন। ল্যাভোসিয়ে কি বলেন? 1784-তে বিজ্ঞানী ল্যাভোসিয়ের বলেন বিভিন্ন জৈব যৌগের মধ্যে নাকি কার্বন পরমাণু বর্তমান। তিনি জৈব যৌগগুলোকে আলাদা করে হয়তো পৃথক করতে পারেননি, বাট তার ধারণাটা ছিল যে অর্গানিক ম্যানিওর যেগুলো হয় অর্থাৎ জৈব যৌগ, সেই জৈব যৌগের প্রধান উপাদান কিন্তু কি হবে? কার্বন। তাহলে এই কথাটা কে বলে গেছিল? 1784-তে বিজ্ঞানী ল্যাভোসিয়ের কিন্তু বলে গেছিল। আমি একটু বিজ্ঞানীর নামগুলো লিখে রাখি। ল্যাভোসিয়ের তো ল্যাভোসিয়ের কি বললেন 1784-তে তোমাদেরকে শেয়ার করলাম যে জৈব যৌগের মধ্যে কিন্তু কার্বন পরমাণু কি থাকবে? বর্তমান থাকবে। তাহলে আমরা লিখে রাখতে পারি এখানে যে কার্বন পরমাণু বর্তমান। তারপর অনেকটা সময় কেটে গেল, মনে করো একটা গল্প পড়ছি আর কিছুই না, অনেকটা সময় কেটে গেল। সময়টা কত কাটলো? 1815। 1815-তে এসে আরেকজন বিজ্ঞানীর আবির্ভাব হলো। সেই 1815-তে যে বিজ্ঞানীর আবির্ভাব হলো তার নাম বার্জেলিয়াস। কি বললাম? বার্জেলিয়াস। এই বার্জেলিয়াস কি বলে গেলেন 1815-তে এসে? 1784 পর 1815-তে বার্জেলিয়াস এসে ভাইটাল ফোর্স থিওরি বলে একটা প্রাণ শক্তির কথা উল্লেখ করলেন। প্রাণ শক্তি বা ভাইটাল ফোর্স থিওরি কি? বার্জেলিয়াসের মতে, তার মনে হয়েছিল এটা যে জৈব যৌগ পরীক্ষাগারে তৈরি করা অতটা সহজ নয়। জৈব যৌগ তৈরি করতে গেলে একটা বিশেষ ধরনের শক্তির প্রয়োজন, যে শক্তিটা আমাদের পক্ষে ক্রিয়েট করা অসম্ভব। তাই জৈব যৌগ তৈরি করাটা অসম্ভব। কোথায়? না ল্যাবে। কে বলে গেল? বলে গেল হচ্ছে বার্জেলিয়াস। তাহলে বার্জেলিয়াসের উক্তিটা কি ছিল? প্রাণ শক্তি বলে কিন্তু একটা তিনি তত্ত্ব দেন। প্রাণ শক্তি, যেটাকে আমরা বলছি ভাইটাল ফোর্স থিওরি, মনে থাকবে তো। প্রাণ শক্তির উদ্ভাবক কে? বার্জেলিয়াস। তাহলে 1815-তে বার্জেলিয়াসের কি মনে হলো? যে জৈব যৌগ কিন্তু তৈরি করা অতটা সম্ভবকর নাই, অর্থাৎ তুমি জৈব যৌগকে কিন্তু অত সহজে তৈরি করতে পারবে না। কিন্তু এই সমস্ত কিছু পরিবর্তন করে দিয়ে গেল আরেকজন বিজ্ঞানী। সালটা 1828। 1828-এ এসে
বিজ্ঞানী ভোলার, অনেক বইয়ে অনেক রকম বানান, লিখতে পারে এটা ভোলার। তো এই বিজ্ঞানী ভোলার কি করলেন, অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করে ইউরিয়া গ্যাস প্রস্তুত করতে সক্ষম হলেন। অ্যামোনিয়াম সায়ানাইড মানে হচ্ছে NH4CnO, তাকে কি করলো, হিট দিল, আর সেখান থেকে তৈরি হলো প্রথম জৈব যৌগ CONH2 অর্থাৎ ইউরিয়া, যেটা স্তন্যপায়ী প্রাণীদের মূত্রের মধ্যে থাকে, ইউরিয়া CONH2। তাহলে আমি বলতেই পারি পরীক্ষাগারে আবিষ্কৃত প্রথম জৈব যৌগ ভোলারের তৈরি অ্যামোনিয়াম সায়ানাইড থেকে CONH2 অর্থাৎ ইউরিয়া, যেটা তোমরা জানো ঘুমের ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয়, বা কালাজ্বরের ওষুধ প্রস্তুত করতেও কিন্তু এই ইউরিয়াটার ব্যবহার অপরিসীম, এমনকি জমিতে সার হিসাবে ইউরিয়া আমরা ইউজ করি। তাহলে আরেকবার সালটা ঘুরে আসি, ইতিহাস কেমন লাগছে ইতিহাস, যে 1784 খ্রিস্টাব্দে ল্যাভোসিয়ের প্রথম ধারণা দিলেন যে কার্বন পরমাণু বর্তমান জৈব যৌগের মধ্যে। 1815তে বার্থিলিয়াস এসে বলে গেল জৈব যৌগ প্রস্তুত করতে প্রয়োজন প্রাণ শক্তি, যেটা আমাদের পক্ষে সম্ভব না পরীক্ষাগারে জৈব যৌগ তৈরি করা, তাই তার তত্ত্বটাকে বলা হচ্ছে ভাইটাল ফোর্স থিওরি। এরপর 1828-এ বিজ্ঞানী ভোলার এসে অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করে CONH2 অর্থাৎ ইউরিয়া প্রস্তুত করে দিয়ে গেল। আর এই ইউরিয়াটাই হলো ল্যাবে বা পরীক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগ। তাহলে এখান থেকে আরো একটুখানি আমি পিছিয়ে যাব, মানে আরো এগিয়ে যাব, পেছাবো তো না, আরো এগোচ্ছি সামনের দিকে। তো এরপর 1845, কিছু কিছু বইতে 1844 লেখা, 44 অথবা 45 দাও, কোনো সমস্যা নেই, 45টা একটু পারফেক্ট। 1845-এ আরেকজন বিজ্ঞানীর আবির্ভাব, বিজ্ঞানী কোলবে, তাই তো, বিজ্ঞানী কোলবে। কি ইতিহাস পড়ছি দেখো। কোলবে কি করলো, কোলবে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে তৈরি করে ফেললো অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ CH3COOH। তাহলে এটা কি আবিষ্কার করলো, বিজ্ঞানী কোলবে, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে তৈরি করে ফেললো অ্যাসিটিক অ্যাসিড। আরো একটু পিছিয়ে যাই, 1856, তারপর 1856-তে এসে বার্থেলেট নামক আরেকজন বিজ্ঞানী কি আবিষ্কার করলো, কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে তৈরি করে ফেললো মিথেন CH4। এরপর বহু জৈব যৌগ কিন্তু পরীক্ষাগারে তৈরি হয়েছিল। আমরা দেখতে পাবো যে প্রায় 95% জৈব যৌগ ল্যাবে প্রস্তুত করা হয়, আর এই 95% প্রস্তুত করার পরই আমরা ভাইটাল ফোর্স থিওরিকে পুরোপুরিভাবে অমান্য করতে শুরু করলাম। অর্থাৎ বার্জেলিয়াস যে কথা বলে গেছিল যে জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করা সম্ভব নয়, তার জন্য একটা প্রাণ শক্তির প্রয়োজন, এই তথ্যটা নিছকই একটা মিথ্যা তথ্য, অর্থাৎ পুরোপুরি মিথ্যা। তখন আমরা দেখতে পেলাম যে ল্যাবেই অর্থাৎ পরীক্ষাগারেই 95% জৈব যৌগ কিন্তু তৈরি করা যায়। আর এরপরই শুরু হলো জৈব রসায়ন বা জৈব রসায়ন, যেটা তোমরা এখন পড়ছো অর্গানিক কেমিস্ট্রি, আর সেটারই আস্তে আস্তে বৃহৎ রূপ ধারণ করলো, আর সেটাই আমাদের আজকের পাঠ্যের অংশ। তাহলে শুরুতে একটা ছোট্ট ইতিহাস আলোচনা করলাম, কেমন লাগলো সবার? তাহলে একবার ফ্ল্যাশব্যাকে ফিরে যাই, সালগুলোকে মনে রাখি। 1784 খ্রিস্টাব্দে ল্যাভোসিয়ের কার্বন থাকবে জৈব যৌগের মধ্যে, এটা অস্তিত্ব তিনি লক্ষ্য করেন। 1815-তে এসে বার্জেলিয়াস বলল না প্রস্তুত করা সম্ভব না, তার জন্য ভাইটাল ফোর্স থিওরি অর্থাৎ প্রাণ শক্তি তিনি একটা কথা বললেন। কিন্তু 1828-এ ভোলার সবার কথা অমান্য করে NH4CnO থেকে তৈরি করে ফেললো CONH2 অর্থাৎ ইউরিয়া। আর 1845-এ কোলবে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে তৈরি করে ফেললো অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। তারপর 1856-তে বার্থেলেট CH4 অর্থাৎ মিথেন আবিষ্কার করে ফেললো।
আর এরপরে বহু কার্বনযুক্ত জৈব যৌগ কিন্তু আমরা তৈরি করতে পেরেছি। দেখা গেছে 95% জৈব যৌগ ল্যাবে প্রস্তুত করা যায়, অর্থাৎ পরীক্ষাগারে প্রস্তুত করা যায়। অর্থাৎ এই প্রস্তুতের জন্য কোনো প্রাণ শক্তির প্রয়োজন হয় না, তাই ভাইটাল ফোর্স থিওরি পুরোপুরি একটা নিছকই মিথ্যা। তাহলে আমরা এখন এখান থেকে বলতেই পারি কার্বনের বিশেষ কিছু পার্ট, সেটা ধাতব কার্বনের হতে পারে, ঠিক আছে, মানে কার্বনের বিভিন্ন পার্টগুলো আছে, বিশেষ বিশেষ পার্ট, সেটা বাদ দিয়ে বাদবাকি যে কার্বনের যে পরমাণুগুলো ক্যাটিনেশন এবং সমবায়বতার ধর্ম দেখাই বা লক্ষ্য করতে পারি আমরা, ক্যাটিনেশন ধর্ম কি আমরা বলবো, সেই সমস্ত যৌগগুলোকে আমরা বলবো কিন্তু জৈব যৌগ। কি বলা বোঝা গেল? তাহলে এবার আমরা জানবো যে জৈব যৌগ কাকে বলে, তার একটা প্রপার সংজ্ঞা কিন্তু আমরা এখন দেখে নেব। তো চলো এবার একটুখানি দেখো, বোর্ডে আমরা লিখে রেখেছি জৈব যৌগ কাকে বলে, জৈব যৌগ কাকে বলে একটু আমরা শিখে নিই। বলেছে কার্বনের বিভিন্ন অক্সাইড, কার্বন ডাই সালফাইড এবং কার্বনেট, বাইকার্বনেট, সায়ানাইড আয়নযুক্ত অজৈব যৌগগুলি বাদে কার্বনের অন্যান্য যেসব সমযোজী যৌগের মধ্যে কার্বনের ক্যাটিনেশন ধর্ম ও সমবায়বতা ধর্ম দেখা যায়, তাদের কার্বনের সেই সব যৌগগুলোকেই কিন্তু আমরা জৈব যৌগ বলবো। তাহলে এখান থেকে তোমাদের কিন্তু একটা জিনিস ম্যান্ডেটরি মনে রাখতে হবে যে জৈব যৌগ মানে তার মধ্যে কিন্তু কার্বন পরমাণু বর্তমান, কিন্তু কার্বন পরমাণু থাকলেই সেটা যে জৈব যৌগ হবে তা কিন্তু নয়, এটা কিন্তু মাথার মধ্যে গেঁথে রাখো। স্যার একটা উদাহরণ হবে, কেন হবে না? ক্যালসিয়াম কার্বনেট CaCO3, ভালো করে বুঝতে হবে কিন্তু এটা CaCO3, ভালো করে বোঝো CaCO3, তাহলে এটার মধ্যে তো কার্বন আছে, ক্যালসিয়াম কার্বনেট, তাহলে এটা কি জৈব যৌগ? না। তাহলে কেন জৈব যৌগ না? তার কারণ এই যে দুটো ধর্মের কথা বলা হয়েছে, একটা ক্যাটিনেশন ধর্ম, একটা সমবায়বতার ধর্ম, এই দুটো ধর্ম এর মধ্যে লক্ষ্য করা যায় না। এবার ক্যাটিনেশন ধর্ম কি সমবায়বতার ধর্ম কি সেটা তো ক্লাস যত এগোবে তত আস্তে আস্তে করে জানতে পারবে, বাট এইটুকু তো মনে রাখতে হবে যে জৈব যৌগ মানে তার মধ্যে কার্বন পরমাণু বর্তমান, এটা যেমন ঠিকই, কিন্তু কার্বন পরমাণু থাকলেই যে সে জৈব যৌগ হবে এটা কিন্তু ঠিক কথা নয়। তার কারণ কার্বন পরমাণু বর্তমান যৌগগুলোকে দুটো বিশেষ ধর্ম পালন করতে হবে। সেই দুটো বিশেষ ধর্ম কি? একটা ক্যাটিনেশন ধর্ম, একটা সমবায়বতার ধর্ম। তাই তোমাদের মনে রাখতে হবে যে এমন কিছু কিছু যৌগ রয়েছে, তার মধ্যে আমি জাস্ট এক্সাম্পল হিসাবে ক্যালসিয়াম কার্বনেটকে তুলে ধরলাম, যে যারা কার্বনযুক্ত পরমাণু কিন্তু তাদের মধ্যে ক্যাটিনেশন বা সমবায়বতার ধর্ম আনফরচুনেটলি দেখা যায় না, আমরা সেই সমস্ত যৌগগুলোকে কিন্তু কখনোই জৈব যৌগ বলে আমরা কিন্তু ডিটারমাইন করব না, অর্থাৎ আমরা তাদেরকে জৈব যৌগ কিন্তু বলবো না। তাহলে এখান থেকে তোমরা একটা জিনিস মাথায় রাখলে যে জৈব যৌগ মানেই কার্বন পরমাণু বর্তমান, কিন্তু কার্বন পরমাণু বর্তমান মানেই যে সে জৈব যৌগ হবে সেটা বাধ্যতামূলক নয়। তার কারণ কার্বন পরমাণু যুক্ত যে কোনো যৌগ যদি ক্যাটিনেশন ধর্ম এবং সমবায়বতার ধর্মকে মেনে চলে তবে আমরা তাদেরকে বলবো জৈব যৌগ। তাহলে এবার চলো তো ছোট করে আমরা একটু জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে একটু পার্থক্য খুঁজে আসি। তোমাদের পরীক্ষায় জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে কিন্তু পার্থক্য অবশ্যই দেবে। আমি আর বলে লিখছি না, মুখে বলছি, তোমরা একটুখানি খাতার মধ্যে লেখো। চলো আমরা একটু জৈব যৌগ এবং অজৈব যৌগের পার্থক্য খুঁজে আসি। তো দেখো তোমরা বুঝতেই পারছো যে জৈব যৌগের মধ্যে কিন্তু কার্বন পরমাণু থাকবে, আর অজৈব যৌগের মধ্যে কার্বন পরমাণু যে থাকবেই এটা বাধ্যতামূলক নয়, থাকতেও পারে নাও থাকতে পারে। বাহ, আচ্ছা আর কি হতে পারে স্যার? 1 নম্বর পয়েন্ট আমি বললাম। 2 নম্বর পয়েন্ট কি বলতে পারি? জৈব যৌগগুলো সমযোজী হয়, কিন্তু অজৈব যৌগগুলো কিন্তু তড়িৎযোজী বা আয়নীয় হওয়ার সম্ভাবনাটা প্রবল। অর্থাৎ সে সমযোজী হোক তাতে আমার যায় আসবে না, কিন্তু তারা আয়নীয় যৌগটা কিন্তু হতে পারে, কিন্তু এই জৈব যৌগ কখনো কি হতে পারবে না? আয়নীয় যৌগ কিন্তু হতে পারবে না। আর কি হতে পারে স্যার? জৈব যৌগগুলো যে স্ফুটনাঙ্ক বা গলনাঙ্ক সেটা কিন্তু অনেকটাই কম, কাদের থেকে? অজৈব যৌগের থেকে। আর যারা অজৈব যৌগ তারা কিন্তু কি উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয় বা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়। স্যার যেমন উদাহরণ হতে পারে, যেমন মনে করো একটা জৈব যৌগ যদি আমি বলি যে চিনি, তাহলে চিনির মধ্যে কিন্তু কার্বন আছে। কিংবা আমি যদি বলি গ্লুকোজ C6H12O6, তাহলে এটাকে গলাতে বেশি কিন্তু আমাদের হিটের প্রয়োজন হয় না, কিন্তু লবণ NaCl কে গলাতে গেলে 820 বা 800 এত ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু তাপমাত্রার প্রয়োজন হয়। তাহলে আমরা এখান থেকে আরো কিছু শিখবো। জৈব যৌগগুলো কিন্তু দাহ্য হয়, কিন্তু অজৈব যৌগগুলো কিন্তু দাহ্য নয়।
আরো হতে পারে যে জৈব যৌগগুলো নিজেদের মধ্যে একটা বন্ডিং করতে পারে, সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হতে পারে, কিন্তু অজৈব যৌগগুলো নিজেদের মধ্যে কোনো সমযোজী বন্ধন দ্বারা কিন্তু যুক্ত হতে পারে না। তাহলে এত কিছু পার্থক্য আমি তোমাদেরকে বললাম, পরীক্ষায় 2 নম্বরের আসবে প্রশ্নটা, 4টে পার্থক্য কিন্তু এখান থেকে লেখাই যায়, কি যাবে না? তাহলে জৈব যৌগ অজৈব যৌগের পার্থক্য ম্যান্ডেটরি, খাতায় লিখে রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষায় আসার চান্স প্রবল, এটা মাথায় রাখতে হবে। চলো এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা আজকে কার্বনের চতুর্যোজ্যতা নিয়ে আলোচনা করব, এবং সেখান থেকে আমরা কার্বনের ক্যাটিনেশন ধর্ম নিয়েও কিন্তু একটা আমরা বিশদ আলোচনায় নামবো। তো চলো আমাদের নেক্সট পার্ট শুরু হচ্ছে কার্বনের চতুর্যোজ্যতা এবং কার্বনের ক্যাটিনেশন ধর্ম। তো দেখো আমরা কিন্তু বোর্ডে লিখে রেখেছি কার্বনের চতুর্যোজ্যতা এবং ক্যাটিনেশন ধর্ম। তো প্রথমেই আমরা এটা আলোচনার আগে আমরা জানতে চাইবো যে কার্বন কততে অবস্থান করে। তাহলে আমরা সবাই জানি কার্বন 6 অবস্থান করে। তাহলে কার্বনের যদি আমি এখন ইলেকট্রন বিন্যাস করি তাহলে কত পাবো? 2 4। তাহলে শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? তাহলে শেষ কক্ষপথে যদি 4টে ইলেকট্রন থাকে তাহলে ওর যোজ্যতা হচ্ছে 4। তার কারণ ওর অষ্টক পূর্তি, অর্থাৎ শেষ কক্ষপথে 8টা ইলেকট্রনের জন্য ওর 4টি দরকার। তাহলে ও কি করবে, যে অন্যান্য যে সমস্ত পরমাণুগুলো আছে তাদের সাথে ও সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত হয়ে 4টি ইলেকট্রন কভার করার চেষ্টা করবে। অর্থাৎ কার্বনের যোজ্যতা আমি কত বলতে পারি? 4 বলতে পারি। তাহলে কার্বনের যোজ্যতা যদি 4 হয় তাহলে এখান থেকে আমি বলতে পারি যে কার্বনের এই যে 4টি যোজ্যতা সেটা কি করে, সেটা হাইড্রোজেন কিন্তু পূরণ করতে পারে 4টে যোজ্যতা। এই হচ্ছে কার্বনের 4টে হাত, মনে রাখবা। আর এই 4টে হাতে থাকে কে? হাইড্রোজেন। অর্থাৎ এই যে কার্বনের যোজ্যতা অর্থাৎ যে 4, সেটা 4টে হাইড্রোজেন কিন্তু কার্বনের সাথে সমযোজী, দেখো একটা সিঙ্গেল বন্ডের সাথে যুক্ত হয়ে একটা কিন্তু যৌগ গঠন করতে পারে। তো সেই যৌগটার নাম তো আমরা জানি মিথেন, CH4, কি তাই তো? কিন্তু পরবর্তীতে সালটা যতদূর সম্ভব 1874, যতদূর আমার মনে পড়ছে 1874-এ দুজন বিজ্ঞানী আসেন। একজনের নাম ভ্যান হফ আর একজনের নাম হচ্ছে লা বেল। কি কি? ভ্যান হফ, লিখে রাখি, ভ্যান হফ, আর একজনের নাম হচ্ছে লা বেল। এনারা দুজন আসলেন 1874। এসে কি বললো? এসে বলে গেল যে মিথেনের যে স্ট্রাকচারটা আমরা এখানে করেছি সেটা মিথেনের স্ট্রাকচারে নাকি এই কার্বন হাইড্রোজেন যে বন্ডিং গুলো হয় এটা নাকি এক সমতলে থাকে না। তখন তারা কি করলো, ভ্যান হফ এবং লাবেল দুজনে মিলে একটা কার্বনের চতুস্থলকীয় মডেল তারা রিপ্রেজেন্ট করলো। তাহলে আমরা এখন দেখে নেব সেই চতুস্থলকীয় মডেলটা কেমন, যেটা মিথেনের উপর বেস করে মনে করো তৈরি। তাহলে আমরা সেটাকে যদি এখন দেখি সেটা দেখতে এইরকম হবে। তারা বললো একদম সেন্টারে থাকে হচ্ছে কার্বন, এখানে থাকে কার্বন, আর এর যে 4টি হাত যেটা হাইড্রোজেন পূরণ করে রেখেছে, আমরা হাত বলেই রিপ্রেজেন্ট করি, তো সেইটা এখানে একজন থাকে একটা, আর এখানে একজন একটা থাকে, আর এখানে আরেকজন একটা, আর এখানে একজন থাকে একটা। তাহলে এগুলো হচ্ছে হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। তাহলে এবার এদের মধ্যে যদি আমি একটু বন্ডিং গুলোকে দেখাই তাহলে কেমন ভাবে দেখাবো? তাহলে এটা এরকম ভাবে থাকছে, এরকম এরকম, আর এর সাথে আবার এটা যদি দিই এরকম যদি দেওয়ার চেষ্টা করি তাহলে বুঝতেই পারছো, বুঝতে পারছো একটা ব্যাপার, এটা বুঝতে পারছো যে একটা মডেল দেখতে পাচ্ছো, মানে দেখে একটা 3D স্ট্রাকচার মনে হচ্ছে না? তাহলে মনে রাখতে হবে যে এই মডেলটাকে যদি আমরা একটুখানি বোঝার চেষ্টা করি তাহলে এই হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এখানে একটা বন্ডিং তৈরি হচ্ছে। এই বন্ডিংটার মধ্যে যে কোণটা থাকছে সেটা 109 ডিগ্রি 28 মিনিট। এটা পরীক্ষায় আসতে পারে যে আমাদের যে ভ্যান হফ এবং লাবেলের তরফ থেকে যে কার্বনের চতুস্থলকীয় মডেল আমরা পাই, সেই কার্বনের যে চতুস্থলকীয় মডেল বা তোমরা যেটাকে বলছো মিথেনের, তাহলে সেখানে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, তাহলে এদের মধ্যে কত ডিগ্রি কোণ আছে? এদের মধ্যে কোণটা আছে কিন্তু 109 ডিগ্রি 28 মিনিট কোণ করে, এটা মাথায় রাখতে হবে। আর এখান থেকেই কিন্তু আমরা কি জানতে পারলাম যে কার্বনের চতুর্যোজ্যতা এবং সেই যোজ্যতাগুলোকে হাইড্রোজেন পূরণ করে রাখে, আর এবং সেখান থেকেই কিন্তু আমরা এই মডেলটাকেও কিন্তু প্রস্তুত করতে পারি। অর্থাৎ তাহলে এখান থেকে আমি এখন বলতে পারি যে এটা যদি কার্বন হয় তাহলে এইদিকে হাইড্রোজেন থাকবে, এইদিকে হাইড্রোজেন, এইদিকে হাইড্রোজেন, আর এইদিকে একটা হাইড্রোজেন। তাহলে এদের মধ্যে কিন্তু এইরকম ভাবে বন্ডিং গুলো থাকে।
আর এই যে এটার কোণটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। এই হচ্ছে কিন্তু কাহিনী। তাহলে এবার জানবো ক্যাটিনেশন ধর্ম। ক্যাটিনেশন ধর্মটা আসলে কি? কার্বন কি করতে পারে নিজেদের মধ্যে তিনটে জিনিস, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড, অর্থাৎ এই সিঙ্গেল, ডাবল এবং ট্রিপল বন্ডিং করে কিন্তু থাকতে পারে আর একটা শৃঙ্খল গঠন করতে পারে। সেই ধর্মটাকেই বলা হবে কার্বনের ক্যাটিনেশন ধর্ম। স্যার যেমন কেমন? মনে করো কার্বন কার্বন কার্বন, এবার এখানে 4টে হাত পূরণ করলাম আর এখানে মনে করো আবার 2টো হাত, 2 2 4টে করে দিয়ে এখানে 2টো 3টে 4টে, এই যে দেখতে পাচ্ছ সিঙ্গেল বন্ড ডাবল বন্ডের সাথে যুক্ত থাকছে। কিংবা কার্বন 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 কার্বন, 4টে হাত 4টে হাত 4টে হাত, দেখতে পাচ্ছ এই কার্বনের 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এরকম থাকছে। কিংবা আমি যদি এরকম একটা স্ট্রাকচার দেখি, এরকম যদি একটা স্ট্রাকচার দেখি, তাহলে আমি যদি এখানে প্রত্যেকটাকে ভাবি যে কার্বন 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 আছে, তাহলে মনে করো এইটা থাকলো এটা থাকলো এটা, তাহলে দেখো এদের মধ্যে ডাবল বন্ড ট্রিপল বন্ড করে, এই ডাবল বন্ড করে করেও কিন্তু এদের মধ্যে থাকতে পারে। বোঝা গেল সিস্টেমটা? তাহলে কার্বনের যে এই যে জিনিসগুলো দেখলাম যে এরা নিজেদের মধ্যে সিঙ্গেল বন্ড ডাবল বন্ড ট্রিপল বন্ড করে থাকতে পারে এবং একটা শৃঙ্খল গঠন করতে পারে, তো কার্বনের এই যে ধর্মটা এটাকে আমরা বলছি ক্যাটিনেশন ধর্ম। কি বলছি? ক্যাটিনেশন ধর্ম। তাহলে অবশ্যই ক্যাটিনেশন ধর্মটা খাতার মধ্যে নোট ডাউন করে রাখো। স্ট্রাকচারগুলো রেডি করে দিলাম, স্ট্রাকচারগুলো করে রাখো। তাহলে কার্বনের ক্যাটিনেশন ধর্ম কিন্তু আমরা দেখে নিলাম। এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হাইড্রোকার্বন কাকে বলে, হাইড্রোকার্বনকে ক ভাগে ভাগ করা হয় এবং তাদের বেসিক কিছু কনসেপচুয়াল কোশ্চেন আমরা কিন্তু আলোচনা করব। তো চলো বোর্ডটা মুছে দিই, ততক্ষণ তোমরা যাদের যাদের প্রয়োজন একটু বোর্ডটা টুকে নাও। তো চলো এবার একটু আমরা হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করি, কি তাই না? অনেক কিছুই তো হচ্ছে, হাইড্রোকার্বন কার বাদ দিলে কি করে হয়। তো হাইড্রোকার্বন কাকে বলে চলো একটু বোর্ডে নোট ডাউন করি, আবার নাহলে তোমরা হয়তো খাতায় লিখবে না। হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন সম্পর্কে কিন্তু এবার আলোচনা করব। হাইড্রোকার্বন আগেই বলি খুব ভালো করে জানতে হবে কিন্তু হাইড্রোকার্বন, এটা ইম্পর্টেন্স, খুবই খুবই ইম্পর্টেন্স। আর এখান থেকে কিন্তু আজকে বহু বহু অনেক কিছু উৎপত্তি হবে। তাই হাইড্রোকার্বনটাকে কিন্তু একদম ছেলে খেলা করলে হবে না, খুব সুন্দর করে বুঝতে হবে। স্যার হাইড্রোকার্বন কাকে বলে আমি একটু বলবো? আরে হ্যাঁ, অদৃশ্য স্টুডেন্ট তুমি বলো। বলছে স্যার কার্বন এবং হাইড্রোজেন মনে হয় একসাথে কিছু একটা মিশে যৌগ গঠন করে তখন হাইড্রোকার্বন বলা হয়। একদম ধারণাটা সঠিক, তুমি ঠিক বলেছো, অদৃশ্য স্টুডেন্ট একদম ঠিক কথা বলেছে। তাহলে আমি একটুখানি ভালো করে একটু বলি। বলছে কি যে কিছুই না, ও যা বলেছে সেটাই ঠিক, যে কার্বন এবং হাইড্রোজেন সমন্বয়ে যে সমস্ত জৈব যৌগগুলো তৈরি হয় তাকে বলবো আমরা হাইড্রোকার্বন। এক কথায়, বেশি এর মধ্যে যাবো না, উল্টোপাল্টা ভাষার মধ্যে যাবো না। এক কথায় কেউ জিজ্ঞাসা করলে হাইড্রোকার্বন কাকে বলে, আমরা কি অ্যান্সার দেবো? কার্বন এবং হাইড্রোজেন একসাথে যুক্ত হয়ে যে জৈব যৌগ গঠন করছে তাকে আমরা কি বলবো? হাইড্রোকার্বন। চলো হাইড্রোকার্বনের একটু প্রকারভেদ দেখে আসি। এই হাইড্রোকার্বনকে আমরা দুভাগে ভাগ করতে পারি। এই হাইড্রোকার্বনকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুভাগে। একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। স্যার সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে? আরে ভাই সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে এটার জন্য কি আবার বই পড়া লাগে নাকি? আমরা নর্মাল ভাবে বুঝবো। যে সমস্ত জৈব যৌগগুলো নিজেদের মধ্যে সমযোজী এক বন্ধন অর্থাৎ সিঙ্গেল বন্ডে যুক্ত থাকে তাদেরকে আমরা বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন। মাথার মধ্যে ঢুকেছে? তাহলে আমি এখানে বলে দিতেই পারি যে সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে সেটা কি? সিঙ্গেল বন্ড অর্থাৎ সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকবে। মনে থাকবে? তাহলে আমি এখানে একটু লিখে রাখি, এক বন্ধন দ্বারা যুক্ত, এক বন্ধন দ্বারা যুক্ত থাকবে। তাহলে এইটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন। কি বললাম? সম্পৃক্ত হাইড্রোকার্বন। আচ্ছা এরপর আমরা যেটাকে জানবো সেটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলবো আমরা? যে সমস্ত হাইড্রোকার্বন গুলো নিজেদের মধ্যে সমযোজী ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড যাতে দুটোতেই যুক্ত থাকবে অর্থাৎ দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনে আবদ্ধ থাকবে, আমরা সেই সমস্ত যৌগগুলোকে বলবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কি বলবো? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কি বলবো? মাথার মধ্যে ঢুকেছে? তাহলে স্যার আমার মাথার মধ্যে সবকিছু ঢুকে গেছে। হ্যাঁ অদৃশ্য স্টুডেন্ট বল যে সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে? স্যার সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত যে কোনো জৈব যৌগকে আমরা কি বলবো?
আর ডাবল এবং ট্রিপলটা যুক্ত হলে দ্যাটস অল। মাথার মধ্যে ঢুকলো। কার্বন এবং হাইড্রোজেন সমন্বিত যৌগকে বলবো হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনকে দুভাগে ভাগ করছি, সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যারা সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত তারা সম্পৃক্ত, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন দ্বারা যুক্ত তাদেরকে বলবো আবার অসম্পৃক্ত। খেলা তো এবার শুরু বাবা। তাহলে এবার এই যে সম্পৃক্ত হাইড্রোকার্বন সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত এদেরকে বলা হয় অ্যালকেন। কি বলা হয়? অ্যালকেন। অ্যালকেন বলা হয়। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন যারা ডাবল বন্ডে থাকে, যারা ডাবল বন্ডে থাকে তাদেরকে বলবো অ্যালকিন। কি বলবো? অ্যালকিন। অ্যালকিন বলবো। কি বলবো? অ্যালকিন। ভেরি গুড। আর যারা ট্রিপল বন্ডে যুক্ত তাদেরকে বলবো অ্যালকাইন। কি বলবো? অ্যালকাইন। তাহলে স্যার তিনটে জিনিস মাথার মধ্যে গেঁথে গেছে স্যার। যারা সমযোজী এক বন্ধনে যুক্ত, এক বন্ধনটা সামনে দিই দেখতে সুবিধা হবে, তাদেরকে বলবো অ্যালকেন। যারা ডাবল বন্ড অ্যালকিন, আর যারা ট্রিপল বন্ড তারা অ্যালকাইন। তাহলে স্যার আমি যদি একটু শর্ট ফর্মে ডাকি এদেরকে, বাড়িতে তো আমাদের সবাই নিকনেমে ডাকে, তাহলে এটাকে বলবো এন, এটাকে বলবো ইন, আর এটাকে বলবো আইন। কি বলবো? তাহলে এন ইন আইন। কি বলবো? এন ইন আইন। তাহলে সমযোজী যারা এক বন্ধন যারা যুক্ত তাদেরকে কি বলবো? অ্যালকেন। দ্বিবন্ধন হলে অ্যালকিন, ত্রিবন্ধন হলে অ্যালকাইন। তাহলে এন ইন আইন। কি বললাম? স্যার উদাহরণ হবে? অবশ্যই উদাহরণ হবে। তাহলে আমি যদি প্রথমে মিথেনকে দেখি বাবা, কি কাকে দেখবো? মিথেন। তাহলে মিথেনকে যদি আমি দেখি তাহলে মিথেন এই যে হচ্ছে কার্বন, আর চারদিকে চারটে হাইড্রোজেন। কি ঠিক কি না? ঠিক কি না? তাহলে সমযোজী ক বন্ধন? তাই আমি বলতে পারি এক্সাম্পল হিসাবে যে মিথেন হলো একটা অ্যালকেনের উদাহরণ। মিথেন হলো কি? একটা অ্যালকেনের উদাহরণ। এবার যদি বলি অ্যালকিন, তাহলে অ্যালকিনের উদাহরণে আমি যদি লিখি C2H4, C2H4। স্যার আপনি দেখান C2H4 কি করে ডাবল বন্ডে আছে? তাহলে দেখো দুই দিকে দুটো কার্বন আর হাইড্রোজেন কটা? চারটে। তাহলে একটা দুটো তিনটে চারটে, চারটে হাইড্রোজেন, চারটে হাইড্রোজেন। তাহলে এবার দেখো কার্বনের কটা হাত আছে? কটা হাত? আর লাগবে কটা? তাহলে সমযোজী ডাবল বন্ড। মাথায় ঢুকলো? তাহলে যারা নিজেদের মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ডে থাকছে তারা হলো অ্যালকিন। কি বলবো? অ্যালকিন। এবার ট্রিপল বন্ড দেখবো একটা, তাহলে ট্রিপল বন্ড মানে হচ্ছে অ্যালকাইন। তাহলে C2H2 এর ক্ষেত্রে কি দেখবো? তাহলে এদের নাম তো অবশ্যই বলবো, কেন নাম বলছি না? টুইস্ট, টুইস্ট অবশ্যই আছে। C2H2 তাহলে দুটো কার্বন, দুটো কার্বন, হাইড্রোজেন কটা? তাহলে এইদিকে একটা হাইড্রোজেন, এইদিকে একটা হাইড্রোজেন। তাহলে এই কার্বনের কটা হাত আছে? কটা লাগবে? কটা? শেষ। ক্লিয়ার? এটাকে বলছি আমরা অ্যালকাইন। কি বলছি? অ্যালকাইন। কমপ্লিট? মাথার মধ্যে ঢুকেছে? তাহলে এন ইন আইন, এন ইন আইন। ওকে, ভেরি গুড। তো চলো আমরা তোমাদের সাথে একটু এখন গেম খেলবো। এবার স্যার কি গেম খেলবেন? এটা মজার গেম। আমরা এখানে কিছু অপশন দেব আর তোমাদের খুঁজে বের করতে হবে কোনটা অ্যালকেন, কোনটা অ্যালকিন আর কোনটা অ্যালকাইন। তার আগে বোর্ডটা অবশ্যই লিখতে হবে। দেখো আমরা বোর্ডের মধ্যে কিছু জিনিস লিখে রেখেছি। তো এরা সবাই তো হাইড্রোকার্বন বুঝতেই পারছো। এখানে আবার সি কোথা দিয়ে আসবে? আরে দাঁড়া, এটাতে CH4 করে দিই। CH4 দেখতে ভালো লাগবে, তাই না? তো এখন আমাদের এর মধ্যে থেকে খুঁজতে হতে পারে সম্পৃক্ত কোনটা, অসম্পৃক্ত কোনটা, আবার কোনটা অ্যালকেন, কোনটা অ্যালকিন আর কোনটা অ্যালকাইন। এবার একটা কথা বলি, এই আইডেন্টিফিকেশনের সময় তুমি যদি পরীক্ষার হলে একটা MCQ এর জন্য বসে বসে বন্ডিং করো, যে আমি বন্ডিং দেখে বুঝবো, তাহলে মনে করো তোমার ঘন্টা, মানে তোমার না, তোমাদের পরীক্ষার হলের ঘন্টাটা বেজে যাবে আর খাতা জমা করে চলে আসতে হবে। এত বড় বড় জিনিস আমার, সেই হাইড্রোজেন 10টাকে তো একটা জায়গায় বসাতে দিতে হবে, কিভাবে বন্ডিং এ থাকবে। তাহলে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ট্রিপল বন্ড দেখে যদি তুমি করতে যাও অনেক দেরি হয়ে যাবে। আমি তোমাদেরকে এমনভাবে এই জিনিসটাকে শিখিয়ে দিচ্ছি, তোমার পরীক্ষার হলে যেন এক সেকেন্ড টাইম লাগবে শুধু ডিটারমাইন করতে যে এইটা এই, ওইটা ওই। তার জন্য আমাদের কি করতে হবে? কিচ্ছু না, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন, এই তিনটের একটা বেসিক আমরা কনসেপ্ট নিয়ে নেব আর সেখান থেকে আমরা এগুলোকে এক এক করে বের করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে আজকে জানবো অ্যালকেন। অ্যালকেনের সংকেতটা মনে রাখো CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেনের সংকেত। তাহলে কি? CnH2n+2,
H2n+2, যেখানে n এর মান 1 থেকে শুরু হয়ে যা খুশি হতে পারে। তাহলে এখানে যা থাকবে তার সাথে 2 গুণ করে 2 যোগ করে যদি মানটার সাথে মিলে যায় তাহলে সেটা হচ্ছে অ্যালকেন, মনে থাকবে। এরপর অ্যালকিন, তাহলে অ্যালকিনকে মনে রাখার জন্য আমরা বেসিক একটা কনসেপ্ট নেব, সেটা হচ্ছে CnH2n, 2 করে কমতে থাকে, মনে থাকবে। অ্যালকেনে ছিল 2n+2, দেখো অ্যালকিনে এসে +2 - 2 কেটে গিয়ে 0 হয়ে 2n পড়ে থাকলো, তাহলে n এর মান তো যা বললাম তাই। আর লাস্ট থাকবে অ্যালকাইন। দেখো একদম খুব মজাদার জিনিস, অ্যালকাইনে তাহলে সংকেত কি হবে, 2 আরো কমবে, তার মানে H2n -2। এই সংকেতগুলো যদি তুমি মনে রাখতে পারো বেসিক, তাহলে দেখো এইগুলোকে মনে রাখা বা এইগুলোকে বোঝার জন্য মুখস্থ করা লাগবে না, কোনটা সম্পৃক্ত কোনটা অসম্পৃক্ত। তার মানে বুঝতেই পারছো তোমরা। আমি যদি একটু মার্ক করে দিই আমার সোনার দলেরা, তাহলে এই দুটো হলো অসম্পৃক্ত আর এই একটা হলো সম্পৃক্ত। আবার আলাদা আলাদা করে যদি বলে কোনটা অ্যালকেন কোনটা অ্যালকিন কোনটা অ্যালকাইন, তাও আমরা বুঝতে পারবো। তাহলে এবার ব্যাপারটা বোঝার চেষ্টা করি। তাহলে অ্যালকেন মানে CnH2n+2, মনে থাকবে। অ্যালকিন মানে CnH2n, অ্যালকাইন CnH2n-2। তাহলে এবার প্রথমটাকে বিচার করছি, প্রথমটা তাহলে C2H6। তাহলে আমি এটাকে তো আন্দাজে বুঝতে পারছি না, তাহলে শুধু একটা জিনিস দেখার চেষ্টা করব যে n এর মান কত, 2। তাহলে এখানে 6 হয়েছে, তার মানে 2 × 4 = 2, 6। আচ্ছা যদি এটার সাথে মেলানোর চেষ্টা করি, এটা তো মিললো, n এর মান 2, তাহলে 2 × 4 না 4 নেই। আর এটা মেলাই, এটা 2, তাহলে 2 × 4 4 এর 2, তাহলে এটা অ্যালকেন, মাথার মধ্যে ঢুকলো। তাহলে এটা কি অ্যালকেন। আরেকবার C2, তাহলে n এর জায়গায় 2, তাহলে আমাদের অ্যালকেনের নাকি অ্যালকিন নাকি অ্যালকাইন কোনটা হবে সেটা বুঝবো। তাহলে প্রথমে অ্যালকেন দিয়ে শুরু করি, তাহলে অ্যালকেন CnH2n+2, তাহলে এখানে n এর মান 2 বসাই, 2 × 4 = 6, হ্যাঁ মিলে যাচ্ছে, তাহলে এটা অ্যালকেন। পরেরটায় যাই C3H8, তাহলে আগে দেখি অ্যালকেন কিনা, তাহলে n এর মান 3, তাহলে 3 × 2 = 6 আর 2, হ্যাঁ মিলে যাচ্ছে, এটাও তো অ্যালকেন, বোঝা যাচ্ছে, তাহলে এটাও অ্যালকেন। বাহ, তাহলে দুটোই পেলাম n, লিখে রাখি n, এটা অ্যালকেন, মাথায় ঢুকলো। এবার C2H4, তাহলে C2H4 এর যদি অ্যালকেনের সাথে মেলায়, দেখো মিলবে না। n এর মান কত এখানে 2, তাহলে এখানে যদি আমি বসাই 2 × 4 = 6 আর 4 আছে, কিন্তু এবার দেখো CnH2n 2 × 4, বাহ, এটা তার মানে এটা অ্যালকিন, তাহলে এটা ইন হয়ে গেল, অ্যালকিন, বোঝা গেল। এবার C4H10, তাহলে মেলাই দেখি, 4 যদি এখানে দিই তাহলে 4 × 2 = 8 আর 2 = 10, হ্যাঁ এটা তো অ্যালকেন, বাহ। আচ্ছা এবার C2H2 তে যাই, তাহলে C2H2 তে যদি অ্যালকেনের বিচার করতে যাই, দেখো হচ্ছে না, n এর মান 2, কিন্তু তাহলে এখানে হওয়ার কথা 2 × 4 = 6, হচ্ছে না। তাহলে এখানে 2, তাহলে 2 × 4 হচ্ছে না। তাহলে দেখো CnH2n-2, তাহলে 2 বসাও, এবার তুমি 2 × 4 থেকে 2 বাদ দাও, তাহলে 2, তাহলে এটা তো আবার আইন, এটা আইন মানে অ্যালকাইন আছে। এবার CH4, তাহলে এখানে C এর কিছু নেই মানে কত আছে 1, তাহলে আমি যদি এটাকে এখন 1 বসাই, তাহলে এখানেও 1 বসবে, তাহলে 2 × 2 = 2 আর 2 = 4, বাহ, এটা তো অ্যালকেন আছে, বুঝতে পেরেছো। তাহলে আমরা এই যদি তিনটে সংকেতকে মনে রাখতে পারি, তাহলে আমাদের যা খুশি দিক আমরা নিজেরাই বিচার করতে পারবো পরীক্ষার হলে বসে, তার জন্য আমাকে বড় বড় করে বন্ডিং করতে হবে না। তাহলে আমরা মনে রাখবো অ্যালকেন মানে CnH2n+2, অ্যালকিন CnH2n, আর অ্যালকাইন CnH2n-2, যেখানে এই অ্যালকিন আর অ্যালকাইন হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অ্যালকেন একমাত্র সম্পৃক্ত হাইড্রোকার্বন, মনে থাকবে। তো এই ছিল কিন্তু আমাদের এপিসোড নাম্বার 1, তোমরা সবাই দেখলে। এরপরে এপিসোড নাম্বার 2, 3, 4 অবশ্যই আসবে। তো তোমাদের কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানাবে, তার কারণ জৈব রসায়ন খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, আমরা শুরুতেই বলেছিলাম। তো মূলত আজকে আমরা যেগুলো নিয়ে আলোচনা করলাম সেটা তো তোমরা দেখতেই পেলে। আমরা জৈব যৌগের একটা হিস্ট্রি বলতে পারো, ইতিহাস নিয়ে আলোচনা করলাম, জৈব রসায়ন কাকে বলে, জৈব যৌগ অজৈব যৌগের পার্থক্য পড়ে নিলাম, তারপর কার্বনের চতুর্যোজ্যতা এবং কার্বনের ক্যাটিনেশন ধর্ম কাকে বলে জেনে নিলাম, এবং এমনকি তারপরে আমরা হাইড্রোকার্বন নিয়ে একটা বিশদ আলোচনার মধ্যে ঢুকে গেছিলাম। সেখান থেকে হাইড্রোকার্বনের প্রকারভেদ, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত, তারপর সেখান থেকে তিনটে জিনিস অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন কি জিনিস সেটা বুঝে নিলাম। আর এমনকি আমরা সেখান থেকে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড কি জিনিস সেটাও কিন্তু বুঝে নিলাম। এবং সর্বশেষ আমরা বেসিক যে কনসেপচুয়াল যে সংকেতের যেটা ব্যাপার থাকে CnH2n+2,
অ্যালকেন CnH2n, অ্যালকিন CnH2n-2, অ্যালকাইন অর্থাৎ N ইন আইন, এগুলোও কিন্তু আমরা তোমাদেরকে একদম বোর্ডে একদম টু দি পয়েন্ট বুঝিয়ে দিলাম। তো এরপর আরও তো ক্লাস আসবে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি তোমাদের মনে হয় ক্লাস জয়েন করবে, আমরা খুবই নগণ্য মানুষ, খুবই ছোট চ্যানেল আমাদের, জয়েন করে দেখতেই পারো। এমনও তো হতে পারে যে এখান থেকে হয়তো তোমরা বেশি শিখতে পারছো, তাই যদি মনে হয় অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।